শেষ চৈত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব ২৫। তখন দুপুর একটা। বিরক্ত মুখে চেয়ারে হেলান দিয়ে বসে আছে স্যান্ডি। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে তার। পাশের জনকে ইশারায় কিছু জিজ্ঞাসা করে গালি ছুড়ল নিজের ভাষায়। কোনোভাবেই কিছু হচ্ছে না। এইদিকে শুদ্ধ জানিয়েছে দুদিনের মধ্যে কাজ না হলে তার জিএফকে বলে দিবে সে আরেকটা নতুন জিএফ জুটিয়েছে। হারামজাদা শুদ্ধ মুখে মুখে হুমকি দিয়েছে তা নয়, বিদেশি জিএফকে লিপকিস করার ভিডিওটা প্রমাণ হিসেবে রেখেছে তার সেলফোনে। এটা যদি লিপা দেখে তার খবর করে ছাড়বে। তার বাপ আবার পুলিশ, পুলিশের মেয়েকে ঠকানোর কেসে ১৪ শিকের ভাত কপালে নাচবে। হঠাৎই বিপ বিপ শব্দে রেল অ্যালার্ট বাজতেই ল্যাপটপের দিকে তাকিয়ে লাফিয়ে উঠেছে সে। লোকেশন শো করছে। জায়গাটা ঢাকার মধ্যে, লাল গোলমার্ক করা জায়গাটা একটা বাজার। অবশেষে তার কষ্ট সফল। সে দ্রুত কল করল শুদ্ধকে। খুশিতে তার মন বাকুম বাকুম করছে। ৩বারের বেলায় শুদ্ধ কল রিসিভ করা মাত্রই স্যান্ডি প্রফুল্ল সুরে বলে উঠল, কালপ্রিটের আসল নাম ইয়াসির শিকদার, থাকে ঢাকাতেই, মাফিয়া, ধামাকাদার খবর। আবু সিদ্দিকের খুব কাছের কেউ। শুদ্ধর ভ্রুজোড়া কুঁচকে গেল। আবু সিদ্দিক জড়িত সে আগেই জেনেছে। এই সুযোগে প্রমাণসহ সায়নকে দেখিয়েছে বিধায় সায়ন দলও ছেড়েছে। কিন্তু ইয়াসির, এই ছেলেকে, তার সাথেই বা কিসের শত্রুতা? মাফিয়া? মাফিয়া এলো কোথা থেকে? তার যতদূর মনে পড়ছে কোনো মাফিয়ার সাথে চৌধুরী বাড়ির কারো কোনো ঝামেলা হয়নি। তবে নাকি এটার পেছনেও অন্য গল্প রয়েছে। সে আপাতত নিজের ভাবনার সেদ ঘটিয়ে বলল, সে মাফিয়া কিভাবে জানলি? যেই কোডটা পাঠিয়েছিলে ওটা দিয়ে এখন তার ডিটেলস শো করছে। ছবি আছে? আছে, শালারে দেখে আমি ফিদা ভাই। তার কাছে পৌঁছানোর উপায় জানাচ্ছি। ওকে। এ কথা বলেই স্যান্ডি কল কেটে পুনরায় কাজে লেগে পড়ল। শুদ্ধর ফোনে পরপর নোটিফিকেশন এলো। চেক করে দেখলো একটি ছেলে, দেশীয় বিদেশি সংমিশ্রণে তার মুখাবয়ব। তাকে এক পলক দেখে শুদ্ধ আতশোয়া হয়ে বিছানায় বসলো। ব্যস্ত হাতে ফোনে টুকটাক কী করতেই তার সামনের দেওয়াল ভেদ করে একটি পর্দা তৈরি হলো। সেই পর্দায় ভাসতে থাকলো ইয়াসিরের ছবি এবং তার সম্পর্কে নানান তথ্য। ইয়াসিরের জন্ম ইতালির রাজধানী রোমে, তবে বড় হয়েছে সুইডেনে। আর বাবা বাঙালি হলেও মা বিদেশি। তাদের দুজনের সংমিশ্রণে ইয়াসির। ভাই বোন আছে কিনা তা জানা যায়নি। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও কিছু বলা নেই। তার বাবা মা কোথায়, সে কেন মাফিয়া হলো এসব অজানা। তবে সব কথার এক কথা, সে বর্তমানে সুইডেনের নামকরা মাফিয়া। বিশাল বড় গ্যাং রয়েছে তার, তবে এই অবধি তাকে কেউ দেখেনি। সে দেখতে কালো নাকি ফর্সা, লম্বা নাকি খাটো তাও জানা নাই কারো। তবে সংবাদ মাধ্যমে জানা গেছে ইয়াসির শিকদার খুব সাধারণ পোশাক, সাধারণ বেশে চলাফেরা করে। অথচ ছেলে হয়েও তার প্রকৃত রূপ চোখ ধাঁধানো। তথ্য অনুযায়ী এইটুকু পড়ে শুদ্ধ তীক্ষ্ণ দৃষ্টিতে তার ছবিটা জুম করে দেখল। ছবিতে দেখা যাচ্ছে ইয়াসিরের ঠিক সামনাসামনি 9x90mm প্যারাবেলাম M1911 CZ75 সিহর্স এসআই পেলিকান 1200 MTM দ্বৈত ও প্লানো 1404 মডেলের পিস্তল। এত পিস্তল দেখেও তার ঠোঁটে হাসি নেই। ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে সেগুলোর দিকে। তার এক হাতে কারুকাজ করা খচিত রক্ত মাখানো ছুরি। শুধু ছবিটা আরেকটু জুম করে দেখলো ইয়াসিরের পেছন সাইড। এরপরই সে হো হো করে হেসে উঠল। কারণ তার ধারণা সঠিক। ইয়াসিরের নাম ইয়াসির হলেও ছবির মানুষটা ইয়াসির নয়। এই ছবিটা কোনো এক অ্যাকশন মুভির তামিল নায়ক। শুটিং সেটে ছবিটি তোলা। মোদ্দা কথা, কোনো মাফিয়া এভাবে শো অফ করবে না। তারা যেসব কাজে যুক্ত যত পারে নিজেদের আড়ালে রাখবে, নয়তো তাদের ভয়ঙ্কর কাজ জনসম্মুখে চলে আসার সম্ভাবনা থাকে। ইয়াসির যদি এটা না হয় তবে সে কে? কেনই বা সে নিজেকে এভাবে পুরো পৃথিবীর সামনে তুলে ধরেছে? এমন নানান জটিল প্রশ্নের গোলকধাঁধায় সমাধান পেল না শুদ্ধ। তবে বুঝলো এখানে অন্য ঘাপলা আছে যেটা ধরতে পারছে না সে। হতে পারে ইয়াসিরের নামটাও ফেক। এমন হতে পারে ইয়াসিরই তাদেরই চেনা জানা আপন কেউ। মরার পাখনা গজিয়েছে বলে এভাবে লুকোচুরিতে নেমেছে। শুদ্ধ দুই পা নাচাতে নাচাতে কিছু একটা ভেবে ফিসেল হাসলো। এই হাসির মানে কি? কি চলছে তার মনে? এই প্রশ্নের উত্তর জানা গেল না, যাবেও না যতক্ষণ না সে নিজে থেকে কাউকে কিছু জানায়। ঘড়ির কাঁটা তখন টিকটিক করে চলছে নিজ নিয়মে। রুমের এক কোণে রাখা ট্রলিটা টেনে সে সব কিছু গুছিয়ে নিল। আর ঘণ্টাখানিক পরেই তার ফ্লাইট। যেসব কাজের জন্য তাকে ডাকা হয়েছিল সেসব কাজ শেষ। ফাইনাল রেজাল্ট জানা যাবে ৩ মাস পর। ড্রয়িং রুম থেকে অর্ক, হাসান আর কামরানের কথা শোনা যাচ্ছে।
দেশে ফেরার আনন্দে তারা ছোট বাচ্চাদের মতো খুশিতে ডগমগ করছে। একটু পর পর পছাচ্ছে হাসানকে। হাসান নিজেও বন্ধুদের সাথে তাল মেলাচ্ছে। তার মনটা বেশ ভালো। যতটা মন খারাপ নিয়ে দেশ ছেড়েছিল, এখন ডাবল খুশি নিয়ে দেশে ফিরে যাচ্ছে। শুদ্ধর পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে সে। একটু টাইট দেওয়াতে বউটা মিনমিন করছে। যে মেয়ে ভুল করেও কল মেসেজ দেয় না, সে প্রতি ঘন্টায় খোঁজ নিচ্ছে। এদিকে শুদ্ধ বড় স্যারের সাথে কথা বলে কিছু ব্যাপারে আলোচনা সেরে নিল। প্রয়োজনীয় সব কিছু ঠিক আছে কিনা চেক করলো। এরপর সময় হয়ে এলে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লো এয়ারপোর্টের দিকে। যেতে যেতে কত গল্প, হাসাহাসি, আড্ডা হলো। টুকটাক ফর্মালিটিস পূরণ করে ঠিক সময়ে প্লেন উঠতে শুরু করলো। সবার মনে তখন আপন দেশের মা মাটি ছোঁয়ার অপেক্ষায়। শুধু দেশে ফিরছে, কাউকে জানায়নি। সেদিন তার রুমে লাস্ট শীতলের সাথে কথা হয়েছিল। এরপর শীতলের ফোন সায়নের কাছে বিধায় তার কথা বলার সুযোগ মেলেনি। তবে সে অবগত শীতলদার দেশে ফেরার কথা শুনে সেদিনই ফুফির বাসায় চলে গেছে। বোকা মেয়েটা সত্যি সত্যি ভেবেছিল তাকে বিয়ে করার জন্য দেশে ফেরার কথা বলেছিল। তা হয় নাকি? তারা একই বাড়িতে জন্ম, একসাথে বেড়ে ওঠা, লোক সমাজেও পরিচিত ভাই বোন হিসাবে। মোদ্দা কথা, দুজনের কারো মনে কারো জন্যই অন্য কোনো ফিলিংস নেই। যদি থাকতো তাহলে না হয় ভাবা যেত। এইটুকু ভেবে শুধু নিজেই হতবাক হয়ে গেল। আসলেই কি ভাবা যেত? বোধহয় যেত না। এর বিশেষ কারণ সায়ন ও স্বর্ণ। সে তাদের কথা সব জানে। তারা দুজন দুজনকে যে পাগলের মতো ভালোবাসে তাও জানে। সায়ন চালাক আর স্বর্ণ মুখচোরা বলে বাসার কেউ এতদিন খেয়াল করেনি, করবেও না তাও কিন্তু নয়। আজ অথবা কাল তাদের কথা বাড়িসুদ্ধ সবাই জানবে। শাহাদাত চৌধুরী কিভাবে নেবে ব্যাপারটা জানা নেই। তবে ভিলেন হবে শারাফাত চৌধুরী নিজে। উনি কখনো স্বর্ণের সাথে সায়নের বিয়ে হতে দেবে না। যদিও দেয় তবে রাজনীতি ছাড়া শর্ত দেবে, যেটা সায়ন কখনো মানবে না। আর এসব নিয়ে একটা ঝামেলা হবে বলারও অপেক্ষা রাখে না। যদিও ঝড়ঝাপটা সময়ের সাথে সাথে ঠিকঠাক হয়ে তাদের বিয়েও হবে, সংসার হবে। সায়ন স্বর্ণকে মেনেও নেবে, কিন্তু ভুলক্রমে যদি তার সঙ্গে শীতলের কিছু হয়ও তাদের বাড়ির কেউ মানবে না। কারণ এটা হয় না। লোক সমাজ বলেও কিছু আছে। যদি তাদের দুই ভাইয়ের সাথে স্বর্ণ ও শীতল জড়িয়ে যায়, তখন আপনা আপনি খারাপ বদনাম রটে যাবে। একই বাড়ির একই পরিবারে থেকে একই ঘটনা, যেগুলো শুনতেও বিশ্রী লাগবে। তাছাড়া পুরুষ মানুষ কলঙ্কদাতা, তবুও তাদের গায়ে কলঙ্ক লাগে না। যা লাগে সবটাই মেয়েদের গায়ে। তখন দেখা যাবে সায়ন স্বর্ণ বেঁচে গেলেও একই ঘটনা ঘটায় শীতলের গায়ে তার নামের কলঙ্ক লেপটে যাবে। বাজে কথা রটানো হবে। চৌধুরী বাড়ির শিক্ষা নিয়ে কথা উঠবে। এগুলো হবে জানা সত্ত্বেও এসবে জড়ানো ঠিক হবে না। কারণ বাড়ির সদস্যকে নিয়ে ওর একটা পরিবার। আর পরিবারের দিকে কেউ কাদা ছোড়াছুড়ি করলে সহ্য করতে পারবে না। বলা বাহুল্য, শীতল শখ স্বর্ণের মতো ধীর শান্ত স্বভাবের নয়। যদি হতো তাহলে তাকে শাসন করা লাগতো না, আর না মার ধমকের উপর রাখতে হতো। কিন্তু প্রকৃতপক্ষে শীতল হয়েছে খুবই দুষ্টু। চঞ্চলতা তার রন্ধে রন্ধে। তাকে ছাড়া কাউকে ভয় করে না, বারণ শোনে না। তার উপরে তার আর্মি বাবাকে কাছে পায় না দেখে শারাফাত চৌধুরী একটু বেশি লাই পায়, প্রশ্রয় পায়। এইটুকুতেই মেয়েটা সাপের পাঁচ পা দেখে এবং আবদার না মেটানো অবধি ওর জেদে অটল থাকে। এজন্য একটু আধটু শাসন করে, এই যা। তার মানে এই না সে শীতলকে ভালোবেসে হাবুডুবু খাচ্ছে। শাসনের আড়ালে ভালোবাসা চুইয়ে চুইয়ে পড়ছে। এসব করতে বয়ে গেছে তার। শীতল ভালোবাসলে তার দিন যাবে ভালোবাসার সংজ্ঞা বোঝাতে বোঝাতে। বোঝানোর পরও তার প্রশ্ন হতে পারে, ভালোবাসলে কি হয় শুদ্ধ ভাই? ধরুন আমি বাসলাম না তো, তাতে কি বাংলাদেশ এতিম হয়ে যাবে? এসব পাগলের সাথে পাগলামি করার বয়স তার নেই। এসব ভাবতে ভাবতে শুধু ঠোঁটের কোণে হাসি খেলে গেল। গতদিন তার ফোনে শখের নাম্বার থেকে বড় একটা লিস্ট এসেছে, সবগুলো মেয়েদের সাজগোজের জিনিস। নামগুলো মনে রাখা কঠিন। এক একটা নাম পড়ে মনে হয়েছে এর থেকে জীবাণুর নাম মনে রাখা সহজ, অন্তত কাজে দিবে। মোট কথা, শখ কখনো এসব মেয়েলি হাবিজাবি আনার কথা তাকে বলবে না। এ কাজ তার বুঝতে একটু কষ্ট হয়নি তার। এসব নানান কথা ভাবতে ভাবতে শুদ্ধ শরীর লেলিয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। অতপর লং জার্নি পার করে যথাসময়ে দেশের মাটিতে পা রাখলো। এরপর বন্ধুরা একে অপরের থেকে বিদায় নিয়ে উবার নিয়ে বাসার পথে রওনা হলো। গলা ছেড়ে গান গাইতে গাইতে ধারালো একটা করাত কিনে গদাম ঘরে ঢুকলো আজম।
অন্য হাতে প্যাকেট মোড়া টাকিলা। আজকের আসর সেই জমবে। টাকিলা গলায় ঢালতে ঢালতে করাতের কাজ সারবে। বহুদিন টাকিলার স্বাদ নেওয়া হয় না। শাহরিয়ার ভাইকে সাহস করে সে বলতেও পারে না একটা টাকিলা কিনে দিতে। গতকাল রাতে শাহরিয়ার ভাই পার্টি অফিস রুমে তাকে ডেকে হঠাৎ শুধালো, বিদেশি ব্র্যান্ড নাকি খাঁটি বাংলা? আজম কথার মানে বুঝতে না পেরে মুখ কাচুমাচু করছিল। সাহস করে জিজ্ঞাসাও করতে পারছিল না। পরে চট করে কথাটা ধরে ফেলে দাঁত বের করে হাসলো। ধরে নিল ভাইয়ের মন ভালো। কারণ মন ভালো থাকলে ভাই সবাইকে নিয়ে আড্ডা দেয়, মজা করে, নিজের খরচে ব্র্যান্ড চাখার সুযোগ দেয়। আজও হয়তো সেই দিন বোধহয়। মনে মনে এসবই ভাবছিল সে। খুশিতে ছলমল করছিল তার মুখ চোখ। তখন সায়ন 10 আঙুলের সাহায্যে আঙুল ফুটাতে ফুটাতে বলল, ভোতা জং ধরা করাত আনবি। এরপর ভোতা করাত দিয়ে ধীরে সুস্থে এবড়ো থেবড়ো করে ওদের 4 হাত পা কাটবি। ভুলেও যেন কাটাকাটি স্মুথ না হয়। আর হ্যাঁ, 5x4 = 20 হয়। মোট 20টা হাত পা চটের বস্তায় ভরে ঠিক সকাল 10টার মধ্যে আমার সামনে এনে হাজির করবি। যদি 10টার একটাও বাজে তাহলে তোকেও এই অবস্থা দান করব। ওকে ভাই? আর হ্যাঁ, চেয়ারে বেঁধে কাটবি জ্যান্ত অবস্থায়। ঠিক আছে ভাই? সিদ্দিকের দিকে নজর রাখতে বলেছিলাম, রেখেছি। সে এখন পাগলা কুকুরের মতো দৌড়ে বেড়াচ্ছে। ক্ষমতার লোভে বউটাকে অন্যের বিছানায় পাঠায়। সব খবর আছে ভাই। ইশারা করা মাত্রই সব ভাইরাল করে দেব। কনকের বোনকে রেপ করেছে কে? জানি না ভাই, তবে কনক কাল আপনার নামে পুলিশ কেস করেছে। তার মতে পুরনো শত্রুতার জের ধরে আপনি এই কাজ করেছেন। আমি বুঝি না কনক আমার মারা খেতে এত লাইক করে কেন। একা একা আর কতজনকে মারা দেব আমি? আমিও তো মানুষ, এনার্জি বলেও একটা ব্যাপার আছে। সিদ্দিক যে এত আদর যত্ন করে ওর পেছন মারা দিল, অথচ সে ওদিক ওদিক তাকিয়ে সত্যিটা না জেনে সামনে আমার নাম জপে যাচ্ছে। শালায় সত্যি সত্যিই আমারে ট্রু লাভ মারে। আমি খালি এসব বালছাল কিছু বুঝি না তাই। আজব মুখ টিপে হাসলো। সায়ন তখন এক বান্ডিল টাকা টেবিলের উপর রেখে নিতে ইশারা করলো। সে নিল। এরপর দল বেঁধে টাকেলা নিয়ে চলে এলো ডালের গুদাম ঘরে। এখানে আজ কাজ আছে মেলা, সব সারতে হবে। ভাই ওদেরকে খুশি করেছে, তাই তারাও ভেবেছে সকাল 10টা নয়, রাত 10টার আগেই কাজ সেরে ফেলবে। এসব নিয়ে আলোচনা করতে করতে তারা গলায় টাকিলা ঢেলে লেগে গেল আদেশকৃত কাজে। তাদের দেখে ছটফট করতে লাগলো 5জন যুবক। বাইরে থেকে মনে হবে কেউ গুদাম ঘরে রড কাটার কাজ করছে, নতুবা পুনরায় তা মেরামতের কাজ করছে। আসলে সেসব কিছুই না। তারা একপাশে গ্রিল মেশিন অন করে অন্য পাশে জ্যান্ত মানুষের হাত পা কাটছে। পরের দিন সকাল 10টা, দরজায় কড়া নাড়ছে। পবিত্র মাহে রমজান মাস। পরশুদিন থেকে রোজা শুরু। রোজা উপলক্ষে বাজার সদাইয়ের লিস্ট করতে বসেছে সিতারা। ওনাকে সাহায্য করছে সিরাত ও শিমিন। 3জন মিলে বড় লিস্ট করে ধরিয়ে দিলেন শাওয়ান চৌধুরীর হাতে। শাওয়ান চৌধুরী যেতে গেলে চট করে ওনার পথ আগলে ধরল সাম্য সৃজন। জেদ ধরল তারা বাবার সাথে যাবে, বাজার করে বাড়ি আনবে। তারা বড় হয়েছে, কাজ সারতে পারবে। সায়ন শুদ্ধ ভাইয়ের মতো তারা এবার দায়িত্ব নেবে, সেই দায়িত্ব পালন করবে। শাওন চৌধুরী বোঝাতে পারলেন না এই সময় বাজারে খুব ভিড় থাকে, প্রচণ্ড গরম। এত গরমে শরীর খারাপ করবে। অন্য আরেকদিন বাজার করতে নিয়ে যাবেন। কিন্তু না, তারা শুনলই না। অগত্যা জেদের কাছে হার মেনে তাদের নিয়ে যেতেই হলো। সারাফাত চৌধুরী বারবার গাড়িতে করে যেতে বললেন, কিন্তু সাম্য সৃজন এবারও গো ধরল তারা রিকশায় যাবে। দুই ছেলের কথা মতো শাওন চৌধুরী তাদের নিয়ে রিকশায় চড়ে বসলেন। পাড়ার মোড় পার হতেই দেখা গেল সায়ন দাঁড়িয়ে আছে পার্টি অফিসের সামনে। ছেলেপুলে নিয়ে কোথাও যাচ্ছে বোধহয়। কানে ফোন ধরে কথা বলাই ডাকলো না কেউ। বাপ ছেলেরা মিলে গল্পে গল্পে এগিয়ে গেলেন বাজারের দিকে। আজ সরকারি ছুটির দিন। শখ, স্বর্ণ, শীতল কেউ দুদিন বাসায় ছিল না। শতরূপা চৌধুরীর বাসায় বেড়াতে গিয়েছিল ওরা। কিছুক্ষণ হলো বাসায় ফিরে ফ্রেশ হতে গেছে। দুদিন আগে শীতল হঠাৎই গো ধরল সে ফুপির বাসায় যাবে। বলা মাত্রই ব্যাকপ্যাক নিয়ে রেডি। মূলত শুদ্ধ আসার কথা শুনে সে দ্রুত পালানোর পায়তারা জুড়েছিল। পরে তাকে একা না ছেড়ে শখ স্বর্ণ ওর সাথে গিয়েছিল। 2টো দিন থেকে যখন শুনলো শুতে আরও দেরি হবে, তখনই বাসায় ফিরে এসেছে। আপদ এখন বাসায় নেই, আসতে দেরি হবে। কথা ভেবে শীতলের প্রাণবন্ত রূপটা ফিরে এসেছে। এখন কদিন ইচ্ছেমতো ঘুরবে ফিরবে। কিয়ারার সাথেও কথা হয়েছে, আজ শপিং মলে যাবে দুজন। দেখে আসবে এবারের ঈদে কোন ড্রেসের চাহিদা বেশি, কোন কোন কালারটা ক্রেতারা পছন্দ করছে। রোজা শুরু হতে না হতেই তার ড্রেস নিয়ে চিন্তিত। এই নিয়ে সিমিনের কানের কাছে কিছুক্ষণ ঘ্যান ঘ্যান করে বকা খেয়ে তারপর থেমেছে।
হাতের কাজ সেরে সিতারা চৌধুরীর মনে পড়ল সকালের ওষুধটা খেতে ভুলে গেছেন। রুমে ড্রেসিং টেবিলের সামনেই রাখা ওনার ওষুধের পাতা, যেতেও ইচ্ছা করছে না। ওনার সোফায় বসে দেখলেন শীতলকে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছে। তাই তাকে বললেন, শীতল, আমার রুম থেকে ওষুধের পাতাটা এনে দে তো মা। কোন ওষুধের পাতা বড় মা? সাদা পাতা। কোথায় আছে? ড্রেসিং টেবিলের ওপর। আচ্ছা, এই কথা বলে সে চলে গেল বড় মায়ের ঘরে। সামনে রাখা ওষুধের পাতা, সে সেটা নিয়ে বের হতে চোখ পড়ল একটা অ্যালবামের দিকে। এটা চেনে, সে দেখেছেও বহুবার। তবুও বড়সড় অ্যালবামটা হাতে নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। এখানে বড় মা, বড় আব্বুর বিয়ের সব ছবি আছে, আছে তাদের সব ভাই বোনদের ছোটবেলার স্মৃতি, দাদা দাদির ছবিও আছে। সে বড় মাকে ওষুধটা দিয়ে সোফায় হাঁটু মুড়ে ছবি দেখতে বসলো। আগেও দেখেছে, তবু বারবার দেখতে ভালোই লাগে। হাসাহাসি হয়। ততক্ষণে সিতারা সরে এসে বসেছে তার পাশে। উনিও দৃষ্টি দিয়েছে এই দিকেই। এক একটা ছবি মনে করিয়ে দিচ্ছে এক একটা মুহূর্তের কথা। গল্পে গল্পে শীতলকে সেসব গল্প শোনাচ্ছেনও। শীতল মন দিয়ে তা শুনছে, কখনো খিলখিল করে উচ্চযোগে হেসে উঠছে। তার সঙ্গে তাল মিলাচ্ছে সিতারাও। তখন কলিং বেল বেজে উঠল। সিমিন এদিকেই আসছিলেন দেখে উনি দরজা খুলে দিলেন। দরজা খুলে কারোর সাথে কথা বলছে মানে পরিচিত কেউই হবে ভেবে সিতারা কিংবা শীতল কেউ পাত্তা দিল না। নিজেরা নিজেদের গল্পে মেতে থাকলো। তখন শীতল একটা ছবির দিকে তাকিয়ে ডাকলো, বড় মা। হুম। কলেজে থাকাকালীন শুদ্ধ ভাই হাবাগোবা টাইপের ছিল, তাই না? মোটেও না। আমার ছেলের চোখ, নাক, মুখ, ঠোঁটের আর্ট দেখেছিস? দেখেছি, পুরাই দেশি হাম্বা টাইপের। কি? আমার ছেলের চোখ মুখ হাম্বা টাইপের? কেন, তুমি জানতে না? এই দেখো শুদ্ধ ভাইয়ের এই ছবিতে গরু গরু চোখগুলো ভালো করে দেখো। মোটা চওড়া করে কাজল দিয়ে দিলেই পুরাই দেশি গরু। তখন পাশে কাউকে বসতে দেখে দুজনে তাকাতেই দেখে ক্লান্ত শরীরে শুদ্ধ এসে বসেছে। শীতল চোখ সরিয়ে ছবির দিকে তাকিয়ে আর চোখে আর একবার তাকালো শুদ্ধর দিকে। শুনে নিল নাকি মার না খেতে হয়? তবে হাবাগোবাটা আর হাবাগোবা নেই, সুদর্শন পুরুষে পরিণত হয়েছে। মুখে যত যাই বলুক, বিশুদ্ধ পুরুষের পুরুষালী চোখগুলো অদ্ভুত সুন্দর। চোখ মুখের আর্ট সত্যি মুগ্ধ করার। প্রশস্ত বুক, মাথা ভর্তি চুলে নিউ হেয়ার কাট। লম্বায় কত হতে পারে সঠিকটা জানা নেই, তবে অনেকটাই লম্বা। তাকে চোখ তুলে উপরে তাকিয়ে কথা বলতে হয়। যদিও চৌধুরীরা সবাই উচ্চতায় এমন। সে আর তাকালো না, আর না আগ বাড়িয়ে কোনো কথা বলল। দেখা যাবে কিছু বলতে গেলে তেরা বেঁকা কথা বলে বসে থাকবে। সীতারা ছেলেকে দেখে চট করে এক গ্লাস পানি এগিয়ে দিলেন। কুশল বিনিময় করলেন। সিরাজ সিমিন তাকে ক্লান্ত দেখে ফ্রেশ হয়ে খাওয়ার তাড়া দিলেন। শীতল তাকিয়ে তাকিয়ে দেখলো তার মা চাচিদের ব্যস্ততা। কিছুক্ষণ আগে তারাও দুদিন পর তো বাড়ি এলো। কই, কেউ তো এমন করলো না। অথচ বিশুদ্ধ পুরুষের কদর দেখো। সে মুখটা বাঁকিয়ে একটা খোঁচা মেরেই দিল। যান যান, ফ্রেশ হয়ে খেয়ে নিন শুদ্ধ ভাই। রাজ্য জয় করে ফিরেছেন, কত ধকল গেছে, একটু বিশ্রাম না নিলে হয়? তাছাড়া মেয়ে মানুষের সাথে আকাশে বাকাশে ওড়াউড়ি করা কি চারটেখানি কথা নাকি? এ কথা শুনে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো। বাড়ি আসতে না আসতেই খোঁচা মারা শুরু। এরপর শুরু করবে জ্বালাতন করা। ফলস্বরূপ তার শক্ত হাতে মার খেয়ে এরপর যদি থামে। তাকে তাকাতে দেখে শীতল উঠে সিঁড়ির দিকে যেতে যেতে পুনরায় শুনিয়ে শুনিয়ে বলল, মানুষ রাজ্য জয় করে আসে অনেক অনেক টাকা ইনকাম করে, অথচ কাউকে কিছু দিয়ে আফসোস করে, সেটা আবার কেড়েও নেয়। হায়রে দুনিয়া, পৃথিবীতে মানবিকতা বলে কিচ্ছু নেই। আল্লাহ এসব জল্লাদদের তৌফিক দান করো। রমজানের উছিলায় এদের মনে মায়া দয়া দাও, আমিন।